মিড সেঞ্চুরি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনারা শুনবেন সুশান্ত সাহার লেখা গল্প ভূতের ভয়। গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা। টাইটেল মিউজিক ওম অরূপ। পোস্টার পরিকল্পনা সুশান্ত। অভিনয় করেছেন সুদেষ্ণা লাভলি মুখার্জি, কেশব সুশান্ত, মিঠুন গৌতম শিকারী, মিষ্টি শ্রীদিতা চক্রবর্তী ও অন্যান্য চরিত্র সুশান্ত। Mid-century audio station, 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 mid-century audio station. নাম কেশব চাকি, বয়স 35। একটা ওষুধের কোম্পানিতে সেলসের কাজ করে। কেশবের সংসারে আছে মিসেস সুদেষ্ণা আর ফুটফুটে সুন্দর 8 বছরের মেয়ে মিষ্টি। কেশবের ছোট থেকে ভূতের গল্প পড়তে ভালো লাগে, তাই তার মনে সবসময় কাল্পনিক ভূতের বসবাস। এর জন্য তাকে অনেক অসুবিধেতেও পড়তে হয়। একবার সেলসের কাজে রামপুরহাটে গেছিল। কাজের ফাঁকে মনে হয়েছে তারামার দর্শন করবে আর শ্মশান দেখে আসবে। মন্দিরে মায়ের দর্শন করার পর যখন শ্মশানে ঢুকল, তখন দেখল অনেক তান্ত্রিক ধ্যান করছে। চিতা জ্বলছে অনেকগুলো। একটা চিতার দিকে তাকিয়ে কপালে হাত ঠেকিয়ে নমস্কার দিতেই মরা জ্বলন্ত চিতা থেকে শটাং উঠে বসে। এই দেখে কেশবের হৃৎপিণ্ড ধপাস করে লাফিয়ে বাইরে আসার উপক্রম। ডোম সাথে সাথে তার হাতের লম্বা বাঁশখানা সপাটে চালিয়ে লাশটাকে আবার শুইয়ে দেয়। কেশব আর দাঁড়ায় না, প্রায় ছুটে শ্মশান থেকে বেরিয়ে যায়। অনেক লাশ চিতায় জ্বলার সময় বডিতে টান পড়াতে এইভাবে উঠে বসে। তখন ডোমেরা বাঁশের বাড়ি মেরে তাকে আবার শুইয়ে দেয়। এইসব কেশব জানে না। সেভাবে তাকে দেখেই মরা উঠে বসেছে। কেশব হাঁপাতে হাঁপাতে এসে একটা ল্যাংচার দোকানের চেয়ারে বসে। খানিক পরে একটু জল খেয়ে নিজেকে সুস্থ করে। এরপর বাড়ির জন্য গোটা 10 ল্যাংচা নিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। কেশব ট্রেনে চড়ে কলকাতায় তার বাড়ি ফিরছে। পায়ের কাছে সিটের নিচে রেখেছে ল্যাংচার হাড়ি। সে জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। চিতা থেকে মরা উঠে বসার কথা তার বারবার মনে পড়তে থাকে। সে মন ঘোরাবার জন্য তার কাঁধের সাইড ব্যাগ থেকে ভূতের গল্পের বই বার করে পড়তে শুরু করে। পড়তে গিয়ে হঠাৎ মনে পড়ে কোনো গল্পে সে পড়েছিল একটা লোক রাতে মাছ কিনে বাড়ি ফিরছিল। তখন একটি মেছো ভূত সেই লোকটার পিছু নেয় এবং মাছ চায়। কেশব নিচু হয়ে ল্যাংচার হাড়ির দিকে তাকায়। তার মনে হয় যদি ল্যাংচার সাথে ভূত আসে, হয়তো কোনো মরা ল্যাংচা খেতে ভালোবাসত, আর সে ভূত হয়ে কেশবকে ল্যাংচা কিনতে দেখেছে এবং সেই লোভে কেশবের পিছু নিয়েছে। কেশব আর দেরি করে না, ল্যাংচার হাড়িখানা সিটের নিচ থেকে বার করে চলন্ত ট্রেনের গেটের সামনে গিয়ে বাইরে ছুঁড়ে ফেলে। কেশব যখন বাড়ি ফেরে তখন রাত 9:30। স্নান করে খেয়ে রোজকারের স্বভাব মতন ছাতে ওঠে পায়চারি করতে। রোজ সাথে গিন্নি সুদেষ্ণা থাকে। আজ সে আসেনি। তাদের 8 বছরের মেয়েকে ঘুম পাড়াচ্ছে। কেশবের বাড়ি কসবায়, নিজের বাড়ি। দাদু 4 কাঠা জমি কিনে এই একতলা বাড়িটি করে গেছিল। কেশবের মা বাবা মারা গেছেন, ভাই বোন কেউ নেই, তাই বাড়ির মালিক এখন কেশব একা। এই পাড়ার মধ্যে কেশবদের বাড়ির সব থেকে পুরনো। আশেপাশের কিছু বাড়ি ভেঙে 4-5 তলা বিল্ডিং হয়েছে। তাতে অবশ্য পাড়ার কিছু উন্নতি হয়নি। আগের মতন পাড়াটা নিঝুমই আছে। আসলে বাস রাস্তা এখান থেকে
মিনিট 5 দূরে। এখানের রাস্তা থেকে শুধু রিক্সা আর কয়েকটা গাড়ি যাতায়াত করে। কেশবদের বাড়ির পিছনের খোলা জায়গাটায় একটা বড় আম গাছ আর কিছু কলা গাছ আছে। বাকি এক গাদা আগাছা হয়ে রয়েছে। রাস্তার পোস্টের আলো কেশবের বাড়ির পিছন দিকে পৌঁছয় না, কিন্তু বাড়ির সামনেটা বেশ আলোয় ভরে থাকে। কেশব ছাতে পায়চারি করছে। হঠাৎ তার মনে হয় বাগানের দিক থেকে কিছু আওয়াজ আসে। সে থেমে যায় এবং এগিয়ে যায় পিছনের প্যারাপেট ওয়ালের দিকে। কিন্তু অন্ধকার, কিছু চোখে পড়ে না। কলা গাছগুলোর দিকে তাকাতে মনে হয় লম্বা কোনো মহিলা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ওটা কলা গাছ। সে আবার পায়চারি শুরু করে। মনে মনে ঠিক করে সে আর ভূতের গল্প পড়বে না। গল্প পড়েই তার মনে ভূতের ভয় জন্মেছে। আফসোস হয় ল্যাংচার কথা ভেবে। ভূতের ভয়ে ল্যাংচার হাড়িটা অবধি ফেলে এসেছে। পায়চারি করতে করতে যখন এইসব ভাবছে, তখন অনুভব হয় তার পিছনে তার সাথে পা মিলিয়ে কেউ যেন হাঁটছে। সে থেমে যায়, কিন্তু সাহস করে পিছন ঘুরে দেখার চেষ্টা করে না। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর এক পা দুপা করে এগিয়ে যায়, আর ঘাড় না ঘুরিয়ে খেয়াল রাখে কেউ তার পিছনে হাঁটছে কিনা। সে এসে আবার দাঁড়ায় বাড়ির পিছনে প্যারাপেট ওয়ালের সামনে। হঠাৎ তার মনে হয় নিচে কলা গাছগুলো নড়ছে। ভয়টা আবার বেশ জাগিয়ে ওঠে। সে আর দাঁড়ায় না। পিছন ঘুরে নিচতলার ঘরে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়ে থমকে যায়। কেউ ছাদের ঘরে সিঁড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। তারপর সে বোঝে ওটা সুদেষ্ণা। সুদেষ্ণা বলে ওঠে, কি গো, অনেক রাত হলো যে, ঘুমোবে না? কেশব নিজেকে সামলে নেয়। তারপর বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। মিষ্টি ঘুমিয়ে পড়েছে? এই তো সবে ঘুমোলো। চলো শোবে, চলো, কাল সকালে আবার মিষ্টির স্কুল আছে। হ্যাঁ চলো। কেশব ও সুদেষ্ণা বাচ্চাকে মাঝখানে রেখে দুজন দুপাশে পাশ ঘুরে শুয়ে আছে। এই সময়ে রাস্তার কোনো কুকুর কেঁদে ওঠে। কেশবের সবে চোখ লেগেছিল, চোখ খুলে যায়। কুকুরের কান্না আরও জোরে ভেসে আসে। কেশবের কেমন যেন ভয় লাগে। সে ভাবে, হঠাৎ কুকুরটা কাঁদছে কেন? কুকুরটা কি অশারীরিক কাউকে দেখেছে? আমার পিছু নিয়ে শ্মশান থেকে কোনো অশারীরিক আত্মা আসেনি তো? এত বছর ছাদে হাঁটছি, আজ কেন আমার মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে? আর বাগানে বাগানে কে ছিল? ভয়ে কেশবের গলা শুকিয়ে যায়। সে বিছানা ছেড়ে উঠে আসে। ঘর অন্ধকার। বসার ঘরে অল্প আলোর লাইট জ্বলছে। সে খোলা দরজা থেকে এগিয়ে যায়। বসার ঘর পেরিয়ে ডাইনিং টেবিলের পাশ কাটিয়ে ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। কুকুরটা তখনও কেঁদে চলেছে। কেশব ঘরের পুরনো কাঠের পাল্লার জানালাগুলোর দিকে চোখ বোলায়। জানালা বন্ধ দেখে সে স্বস্তি পায়। এরপর ফ্রিজ খুলে জলের বোতল বার করে তার শুকনো গলায় ঢালে। বোতল আটকে ফ্রিজে রাখতে গিয়ে সে চমকে ওঠে। তার হাত থেকে কাচের জলের বোতলটি পড়ে যায়। চক্ষু স্থির করে তাকিয়ে থাকে ফ্রিজের ভিতর দিকে। দেখে একটা মাঝারি বাটির মধ্যে তারাপীঠ থেকে কিনে আনা ল্যাংচা মিষ্টিগুলো রাখা। এ কি করে সম্ভব? আমি তো ল্যাংচাগুলো ফেলে দিয়েছিলাম। এই সময় সুদেষ্ণা ঘুম থেকে উঠে আসে। কি গো, কি ভাঙলো? কেশব সুদেষ্ণার দিকে মুখ ঘোরায়। কাপা গলায় বলে ওঠে, এই ল্যাংচাগুলো কোথা থেকে এলো? আমি তো এগুলো ট্রেন থেকে ছুঁড়ে ফেলেছিলাম। কোথায় ল্যাংচা?
দেখি তো। সুদেষ্ণা এগিয়ে আসে, পড়ে থাকা কাচের টুকরোগুলোর মাঝখান থেকে নিজের পা বাঁচিয়ে ফ্রিজের সামনে এসে দাঁড়ায়। কোথায় ল্যাংচা? এই যে বাটিতে। ওগুলো রাঙা আলু, মিষ্টি ভালোবাসে তাই সেদ্ধ করে রেখেছি। কেশব ফ্রিজ থেকে বাটিটা বার করে, দেখে সত্যি এগুলো সেদ্ধ করে রাখা রাঙা আলু। কেশব অবাক হয়, বোঝে সে ভুল দেখেছে। এখন সকাল 8টা। সুদেষ্ণা মিষ্টিকে রেডি করেছে স্কুলে পাঠানোর জন্য। কেশব বাথরুমে ব্রাশ করছে। শোনো, টিফিন খেয়ে নেবে আর ক্লাসে একদম দুষ্টুমি করবে না, কেমন? আমি দুষ্টুমি করি না, আমার বন্ধুরা করে। জানো, কাল যখন ক্লাসে ম্যাম ছিল না, ক্লাসের সবাই কাগজের বল বানিয়ে ছোড়াছুড়ি করছিল। তুমিও নিশ্চয়ই ওদের মধ্যে ছিলে। একদম না, আমি সবাইকে বারণ করেছিলাম। এই সময় কেশব আসে। আমি জানি তো, আমার মিষ্টি সোনা খুব ভালো মেয়ে। বাবা, আজ অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটি চিপসের প্যাকেট এনো। মাকে অনেকবার বলেছিলাম, কিছুতেই কিনে দেয় না। জ্যামপুট খেয়ে কাজ নেই, সামনে পরীক্ষা, শরীর সুস্থ রাখতে হবে তো। এই সময় বাড়ির বাইরে রাস্তায় পুলকার হর্ন মারে। যাও যাও, গাড়ি এসে গেছে। টাটা মা, টাটা পাপা। মিষ্টি সোফার ওপর থেকে স্কুল ব্যাগ তুলে নিয়ে ছুট মারে। সুদেষ্ণা তার পিছনে যায়। কেশব ফ্রিজের দিকে তাকায়, এরপর এগিয়ে গিয়ে পাল্লা খুলে রাঙা আলুর বাটিখানা বার করে আলুগুলোর দিকে তাকিয়ে থাকে। এই সময় একটা কাক খোলা জানালার সামনে এসে বিচ্ছিরিভাবে ডেকে ওঠে। কেশব চমকে ওঠে, কাকটার দিকে তাকায়, এরপর মুখে আওয়াজ করে হাত নাড়িয়ে কাকটাকে তাড়িয়ে দেয়। হুস হুস। সুদেষ্ণা আসে, কেশবের হাতে রাঙা আলুর বাটি দেখে জিজ্ঞাসা করে, এই তোমার কি হয়েছে বলো তো? কাল ছাদে আমাকে দেখে চমকে উঠলে, তারপর রাঙা আলুগুলোকে ল্যাংচা ভাবছো। তোমার শরীর ঠিক আছে তো? জানো সুদেষ্ণা, কাল রামপুরহাট গেছিলাম। তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়াতে ভাবলাম তারাপীঠে ঘুরে যাই। তারামার দর্শন করার পরে শ্মশানে ঢুকেছিলাম। ওখানে অনেকগুলো চিতা জ্বলছিল। হঠাৎ দেখি একটা জ্বলন্ত বডি চিতা থেকে উঠে বসে আর সাথে সাথে ডোম বাঁশ দিয়ে মেরে আবার চিতায় শুইয়ে দেয়। তারপর থেকেই আমার মনে কেমন একটা ভয় জন্মেছে। বাড়ির জন্য ল্যাংচা কিনেছিলাম। ট্রেনে আসতে আসতে মনে হলো যদি ল্যাংচা খাওয়ার লোভে কোনো ভূত পিছু নেয়, তাই ল্যাংচার হাঁড়িটাকে ফেলে দিলাম। এরপর থেকে ভয়টা একটু কমেছিল, কিন্তু কাল ছাদে পায়চারি করার সময় মনে হলো আমার পিছনে পিছনে কেউ যেন হাঁটছে। তারপর দেখলাম বাগানের কলা গাছগুলো নড়ে উঠছে। সবই তোমার ওই ভূতের গল্প পড়ার রেজাল্ট। কতবার বলেছি ডিটেকটিভ বই পড়ো, রোম্যান্টিক গল্প পড়ো। কে শোনে কার কথা? আমিও ভাবছি ভূতের গল্প পড়া ছেড়ে দেবো। ওই বই পড়েই আমার মনে ভূতের ভয় ঢুকেছে। তুমি চিন্তা করো না, বিকেলে কালীবাড়ি থেকে মায়ের পায়ের ফুল এনে দেব, সঙ্গে রাখবে, দেখবি কিছু হবে না। অফিস বিল্ডিংয়ের বাইরে ফুটপথে খাবার দোকানগুলোর সামনে দাঁড়িয়ে কেশবের বন্ধু কাম কলিগ মিঠুন। সে কারোর সাথে মোবাইলে কথা বলছে। কিছুক্ষণ পর মিঠুন ফোন ছাড়ে এবং একটা খাবারের দোকানের সামনে এগিয়ে গিয়ে 4টে হাত রুটি সাথে সবজি চায়। দোকানদার দেরি করে না, রুটি সবজির প্লেট মিঠুনকে ধরিয়ে দেয়। এই নিন দাদা। মিঠুন প্লেট নিয়ে খেতে শুরু করে। খেতে খেতে মিঠুনের চোখ পড়ে পাশের চায়ের দোকানের ভেতর বেঞ্চে বসা কেশবের দিকে। হাতে একটা লাল চা নিয়ে মন মরা হয়ে কি যেন ভাবছে। মিঠুন এগিয়ে যায়। কে সকালে তোকে অফিসে দেখলাম না। কেশবের ভাবনা ভাঙে।
নিজেকে ঠিক করে নিয়ে বলে, এসেছিলাম, শুনলাম তুই নাকি বেহালা গেছিস। হ্যাঁ, স্যার তো ডক্টর রায়ের কাছে আমাকে ছাড়া আর কাউকে বাড়ানোর সাহস পায় না, তাই বাধ্য হয়ে যেতে হয়েছিল। কিছু হলো? কোথায়? বলে আপনাদের কোম্পানির মলম ছাড়া কোনো ওষুধই ভালো না। কত বললাম আমাদের ওষুধ লিখুন, প্রতি বছর আপনাকে বিদেশ ট্যুর দেব। বলে কি না, রোগীকে আজে বাজে কোম্পানির ওষুধ খাইয়ে আমি বিদেশ যেতে পারবো। অনেস্ট ডাক্তার। মনে হচ্ছে তোর নিজেরই কোম্পানির ওষুধের উপর ভরসা নেই। সেটা নয়, এমনি বললাম। তোর আর কোন দিকটা ছিল? টালিগঞ্জ আর যোধপুর পার্ক। সন্ধ্যায় আবার ডাক্তার সেনের নার্সিংহোম আছে। তোকে আজ একটু শুকনো শুকনো লাগছে। হতে পারে, রাতে ঘুমে খুব ডিস্টার্ব হয়েছে। কেন? বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে কোনো প্রবলেম নেই। তুই তো জানিস, গতকাল আমি রামপুরহাটে আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটারের কাছে গেছিলাম। তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়াতে ভাবলাম কেশব মিঠুনকে তারাপীঠ শ্মশান ও ছাতের ঘটনা বলে। মিঠুন সব শোনার পরে জানায়, শোন, বডি যখন জ্বলে তখন অনেক সময় মেরুদণ্ডে টান পড়ে, তখন মরা উঠে বসে। এতে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। আর তুই ভয় পেয়েছিলিস বলেই তোর মনে হয়েছে ছাদে তোর পেছনে কেউ হাঁটছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু ফ্রিজে বাটির মধ্যে আমি স্পষ্ট দেখলাম ল্যাংচা রাখা। যখনই সুদেশনা বলল ওগুলো রাঙা আলু, তখনই যেন ল্যাংচাগুলো রাঙা আলু হয়ে গেল। মাথা থেকে ভূতের ভয় বার কর। শোন, আমি ছোটোবেলায় খুব ভূতের ভয় পেতাম। আর তখনকার দিনে আমাদের গ্রামে মাঠে সিনেমা হতো। একদিন সিনেমা দেখে ফিরছি, চারিদিক অন্ধকার। আমাদের পাড়ায় তখন ইলেকট্রিক লাইন পৌঁছায়নি। একা একা আসতে গিয়ে মনে হতো আমার সাথে কেউ আসছে। আমাদের ওখানে একটা খাল আছে, অনেকেই ওখানে মৃত মানুষের জন্য খাবার রেখে যেত। সেদিন আমার খালপাড় থেকে আসতে গিয়ে মনে হলো কোনো মৃত মানুষ বসে তার জন্য রেখে যাওয়া খাবারগুলো খাচ্ছে। আমি তো ছুট মারি। হঠাৎ দেখতে পাই দূরে লম্বা রোগা মতো একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। আমি কোনো রকমে অন্ধকারে হাত বুলিয়ে একটা ইটের টুকরো তুলি। তারপর সাহস করে এগিয়ে যাই ওই ছায়া মূর্তির দিকে, কারণ ওটাই আমাদের বাড়ি যাওয়ার পথ। একটু কাছে যেতেই দেখতে পাই পাশের বাড়ির সুশীল কাকা দাঁড়িয়ে আছে। তখন ভাবলাম, ভাগ্যিস ইট ছুঁড়িনি, তবে তো কেলেঙ্কারি হয়ে যেত। মানে বুঝলি, ভয় আমাদের মনে, ভয়ে আমরা অনেক কিছু কল্পনা করে বসি। এমন সময় সুকুমার নামে একটা ছেলে এসে মিঠুনদের বলে, মিঠুনদা, আমাদের স্যার খুঁজছিল। হ্যাঁ, চল। কেশব ডাক্তার সেনের নার্সিংহোমে ডাক্তার সেনের চেম্বারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওখানে কেশব ছাড়া আরও দুজন অন্য কোম্পানির এমআর আছে। তারাও ডাক্তার সেনের সাথে দেখা করে তাদের কোম্পানির ওষুধ যাতে রোগীদের খেতে বলা হয় এবং নার্সিংহোমে ভর্তি থাকা রোগীদের দেওয়া হয় সেই বিষয়ে কথা বলবে। সাথে থাকবে হয়তো লোভনীয় অফার। ডাক্তার সেন এই নার্সিংহোমের মালিক এবং নামকরা সার্জেন্ট। সে এখন ওটিতে আছেন। জুনিয়র ডাক্তারের থেকে খবর পাওয়া গেছে উনি একটা সিরিয়াস অপারেশন নিয়ে ব্যস্ত। অতএব কখন ফ্রি হবেন সেটা কনফার্ম বলা মুশকিল। রাত 9:45 নাগাদ ডাক্তার সেন ওটি থেকে বেরিয়ে চেম্বারে এসে ঢুকলেন। তার আধা ঘন্টা বাদে কেশবের আগে যেই দুজন এমআর ছিল তাদের একজনের ডাক পড়ে। তারও 20 মিনিট পর আরও একজনের। কেশব দাঁড়িয়ে অপেক্ষা করছে। এমন সময় দুজন ওয়ার্ড বয় ট্রেচারে করে একটি ডেড বডি নিয়ে করিডোর দিয়ে এগিয়ে এসে কেশবের সামনে থামে। ডেড বডিটি সাদা কাপড় দিয়ে ঢাকা।
কেশব ঢাকা বডিটার দিকে তাকিয়ে থাকে। একজন ওয়ার্ড বয় হাতের কাগজটা নিয়ে ডাক্তার সেনের পাশের ঘরে ঢোকে। ডেড বডিটার দিকে তাকিয়ে কেশবের গা ছমছম করে ওঠে। মনের ভয়টা চেহারায় প্রকাশ পেতে শুরু করে। এমন সময় ওয়ার্ড বয়টি ফিরে আসে, সাথে একজন সিনিয়র নার্স। নার্সটি ডেড বডির মুখের কাপড় তোলে। কেশব দেখে একজন বয়স্ক সধবা মহিলা নিশ্চিন্তে যেন ঘুমিয়ে আছে। নার্সটি আবার বডির মুখ ঢেকে দেয়। তারপর পায়ের দিকে গিয়ে কাপড় তুলে আঙুলের ঝোলানো নাম্বার দেখে কাগজের সাথে মিলিয়ে নেয়। এরপর কাগজটি ওয়ার্ড বয়ের হাতে দিয়ে ঘরে ঢুকে যায়। ওয়ার্ড বয়রা টেচার ঠেলে করিডোরের দিকে এগিয়ে যেতে থাকে। কেশব তাকিয়েছিল। হঠাৎ তার মনে হয় ডেড বডি মহিলা মুখের চাদর সরিয়ে কেশবের দিকে তাকিয়ে আছে। কেশব ভয়ে চোখ সরিয়ে নেয়। এমন সময় ডাক্তার সেনের ঘর থেকে এমার লোকটি বেরিয়ে আসে এবং কেশবকে ভিতরে যেতে বলে করিডোর থেকে চলে যায়। কেশব নিজেকে শান্ত করে, নিজের মন থেকে ভয়কে সরিয়ে ডাক্তার সেনের ঘরে প্রবেশ করে। কেশব বাস থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়। ডাক্তার সেনের নার্সিংহোমে ভিজিট করতে গিয়ে আজ অনেক রাত হয়ে গেল। বাস স্ট্যান্ডের পর থেকে কেশবের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা আজ একটু বেশি নিঝুম। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। রাস্তায় কিছু কুকুর ছাড়া খুব একটা মানুষজন চোখে পড়ছে না। অবশ্য মাঝে সাঝে দু একটা বাইক এবং সাইকেল কেশবের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। নার্সিংহোমে মহিলার লাশ দেখার পর থেকেই কেশবের ভয় আরও বেড়ে গেছে। এমনিতেই তার ভূতের ভয়, তারপরে আবার ডেড বডি দেখেছে। এমন সময় রাস্তার পাশে গাছের ডালটা একটু নড়ে ওঠে। কেশব থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ ঝাপটা দিয়ে একটা প্যাঁচা গাছের ডাল পাতা নাড়িয়ে ডাকতে ডাকতে উড়ে চলে যায়। কেশব চমকে ওঠে। সে আর দাঁড়ায় না, হাঁটার গতি যতটা সম্ভব বাড়িয়ে দেয়। বাড়ির সামনে এসে কেশবের বুক লাফিয়ে ওঠে। দেখে তার বাড়ির পাশের বিল্ডিংটার দেয়ালে একটা মহিলার ছায়া ঘোরাফেরা করছে। ছায়াটা এসে পড়েছে তার বাড়ির ছাদ থেকে, অতএব তার বাড়ির ছাদে কেউ হাঁটছে। কেশবের শরীর ভারী হয়ে ওঠে, হার্টবিট বেড়ে যায়। ভাবে গতকাল রাতে তবে সে ঠিকই বুঝেছিল কোনো অশরীরী কেউ হাঁটছিল তার পেছনে। ভাবতে গিয়ে তার কপাল ঘামিয়ে ওঠে। সে ভয়ে প্রায় ছুটে এগিয়ে গিয়ে কলিং বেল মারে। সুদেশনা দরজা খুলতে দেরি করছে, তাই সে পরপর বেল বাজাতে থাকে। সুদেশনা ঘরের ভিতর থেকে বিরক্ত হয়ে উত্তর দেয়, দাঁড়াও দাঁড়াও, আসছি। এতবার বেল বাজালে মেয়ে উঠে যাবে যে। সুদেশনা এসে দরজা খোলে। কেশব তাড়াতাড়ি ঘরে ঢুকে আসে। সুদেশনা অবাক হয়। কেশব ভয় ভয় গলায় বলে, গতকাল আমি ঠিকই বলেছি, ছাতে কেউ আমার পেছনে হাঁটছিল। হঠাৎ এই কথা? আমাদের ছাতে কেউ ঘুরছে। আমি স্পষ্ট পাশের বাড়ির দেয়ালে তার ছায়া দেখলাম। ছাদে তো আমি ছিলাম। তুমি? হ্যাঁ, তোমার আসতে দেরি হচ্ছে দেখে ছাদে হাঁটছিলাম। আমি ভাবছিলাম ভূত। কেশব চুপ থাকে। সুদেশনা বলে, এইভাবে যদি বিনা কারণে সবসময় ভয় পেতে থাকো তাহলে একদিন হার্ট ফেল করবে। দাও দাও, তোমার ব্যাগটা দাও, আর বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। সুদেশনা কেশবের থেকে অফিস ব্যাগটা নিয়ে সেন্টার টেবিলের ওপর রেখে রান্নাঘরের দিকে চলে যায়। কেশব দাঁড়িয়ে থাকে।
ভাবে ভূতের ভয় কি তার মাথা খারাপ করে দিচ্ছে। সবসময় ভূতের ভয়, এটা তো ভালো লক্ষণ না। কেশব ফ্রেশ হয়ে খাটের এক পাশে পা ঝুলিয়ে বসে। সুদেষ্ণা কালীবাড়ি থেকে নিয়ে আসা ফুল কেশবের বুকে ও কপালে ছোঁয়াতে থাকে। জয় মা, জয় মা, ওকে ভূতের ভয় থেকে রক্ষা করো মা। এই নাও, এটা মানিব্যাগে রেখে দাও। কেশব হাত পেতে ফুল নিয়ে খাট থেকে নেমে আসে এবং আলমারি খুলে মানিব্যাগে রেখে দেয়। তারপর বিছানায় ঘুমিয়ে থাকা মেয়ের দিকে তাকিয়ে বলে, মিষ্টি আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল? ওই পার্কে খেলতে গিয়ে একটু টায়ার্ড হয়েছে। আর তাছাড়া তুমি আজ আসতেও দেরি করেছো। তুমি বসো, আমি খাবার গরম করে ডাকছি। ও হ্যাঁ, আজ তোমার মেয়েকে চিপস কিনে দিয়েছি, তুমি আর এনো না। রোজকারের মতন আজও কেশব আর সুদেষ্ণা বাচ্চাকে মাঝখানে রেখে দুজন দুপাশে ঘুমোচ্ছে। কেশব ঘুমের মধ্যে দেখতে পায় রাস্তার একটা কুকুর তার সামনে বসে কেঁদে চলেছে। মাথার ওপর অনেকগুলো কাক তাকে ঘিরে কাকা করে ডাকতে ডাকতে উড়ে বেড়াচ্ছে। এই সময় শ্মশানের চিতা থেকে জ্বলন্ত একটা মরা কেশবের দিকে ছুটে আসে। কেশব ভয় পেয়ে প্রাণপণ ছুট মারে। জ্বলন্ত মরাটাও তার পিছু ছাড়ে না, সেও কেশবকে তাড়া করে। ঠিক এই সময় আচমকা নার্সিংহোমে দেখা মহিলার ডেড বডি সাদা কাপড় দিয়ে আপার মস্তক ঢেকে তার সামনে এসে দাঁড়ায়। কেশব দাঁড়িয়ে পড়ে, কোন দিকে পালাবে বুঝে উঠতে পারে না। তখনই নার্সিংহোমে দেখা ডেড বডি নিজের মুখের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলে। এরপর চোখ বড় বড় করে লম্বা রক্তাক্ত জিভ বার করে কেশবের মুখের সামনে এগিয়ে আসে এবং উলু দেওয়ার মতন করে জিভ নাড়াতে শুরু করে। কেশব এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘামে উঠেছে। ঘুমের মধ্যেই ভয়ে তার গলা শুকিয়ে আসে। কাপা কাপা গলায় সে বলতে থাকে, আমাকে ভয় দেখিও না, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি ভয় পাচ্ছি, আমাকে ভয় দেখিও না, চলে যাও। সুদেষ্ণা ঘুমোচ্ছিল। সে টের পায় কেশব ঘুমের মধ্যে কিছু বলছে। সে উঠে বসে এবং ব্যস্ত হয়ে কেশবকে ধরে ঝাঁকিয়ে বলে, কেশব, কেশব, কেশব শুনছো? কি হয়েছে তোমার? আরে কি বলছো? কি হলো তোমার? কেশব চমকে জেগে ওঠে ও চোখ খোলে। কি হয়েছে তোমার? কি বলছিলে? কেশবের গলা শুকিয়ে গেছে। সে কোনো রকমে বলে, ভূত। ভূত? কোথায় ভূত? ভূতরা আমার স্বপ্নে এসেছিল, আমাকে ভয় দেখাচ্ছিল। সুদেষ্ণা বোঝে কেশব কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়ে রয়েছে। সে খাট থেকে নেমে আসে। ঘরের লাইট জ্বালিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে জলের বোতল তুলে ঢাকনা খুলে কেশবের সামনে ধরে। উঠে বসো, এই জল খাও। কেশব উঠে বসে এবং সুদেষ্ণার বাড়ানো জলের বোতল নিয়ে জল খায়। জল খাওয়া হয়ে গেলে সুদেষ্ণার হাতে জলের বোতল ফিরিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলে, সুদেষ্ণা, আমার আমার ভয় করছে, আমাকে আমাকে ভূতেরা মেরে ফেলবে। তুমি শান্ত হও, সব সময় ভূতের কথা ভাবো, তাই তুমি ভূতের স্বপ্ন দেখছো। দাঁড়াও, আমি কালীবাড়ির ফুলটা এনে দিচ্ছি। বালিশের নিচে রেখে শুয়ে পড়ো, দেখবে আর ভয় করবে না। সুদেষ্ণা এগিয়ে যায় আলমারির দিকে। আলমারি খুলে
কেশবের মানিব্যাগ থেকে ফুল বার করে আনে। এই নাও, বালিশের নিচে রাখো, আর কোনো দুঃস্বপ্ন আসবে না, দেখো। কেশব তাই করে, বালিশের নিচে ফুলখানা রেখে শুয়ে পড়ে। সুদেষ্ণা চিন্তিত মুখে কিছুক্ষণ কেশবের দিকে চেয়ে থাকে, তারপর লাইট অফ করে বিছানায় ওঠে। তখনই শোনা যায় রাস্তার কুকুরের কান্না। কেশব হাত দিয়ে নিজের দোকান চেপে শুয়ে থাকে। সকাল হয়েছে। সুদেষ্ণা মিষ্টিকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছে। কেশব এখনো ঘুমোচ্ছে, তার শরীর ঠিক নেই। কেশবের মোবাইল ড্রেসিং টেবিলের পাশে চার্জে বসানো। ফোনটা বেজে ওঠে। সুদেষ্ণা ডাইনিং টেবিলে বসে সবজি কাটছিল। সে তাড়াতাড়ি ফোন ধরার জন্য উঠে আসে। মোবাইলের আওয়াজ শুনে কেশবের ঘুম ভেঙে গেছিল, তাও সে ওঠার শক্তি পায়নি। পাশ ঘুরে উপুর হয়ে শুয়ে থাকে। সুদেষ্ণা ফোন ধরে। হ্যালো। বৌদি, আমি মিঠুন। কেশব কোথায়? ও শুয়ে আছে, ওর শরীরটা ভালো নেই। এই সময় কেশব বলে, কে ফোন করেছে? মিঠুন, কথা বলবে? দাও। সুদেষ্ণা কেশবকে মোবাইল দেয়। কেশব উঠে বসে। ও ফোন কানে নিয়ে বলে, বল, কি খবর? ভেবেছিলাম তোর বাড়িতে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। আজ আবার মিসেসের মেজাজ বিগড়েছে। এ আর নতুন কি, চলে আয়। সুদেষ্ণা, মিঠুন ব্রেকফাস্ট করবে। চলে আসুক। শুনলি তো, চলে আয়। ভাগ্য করে বউ পেয়েছিলিস। আর প্রশংসা করতে হবে না, বুঝেছি। সুদেষ্ণা ডাইনিং টেবিলের দিকে ফিরে যায়। মিঠুন ফোনে বলে, বৌদি বলল তো শরীর নাকি ঠিক নেই, কি হয়েছে? আর বলিস না, ভূত আমার কিছুতেই পিছু ছাড়ছে না। স্বপ্নে এসব ভয় দেখাচ্ছে। তার মধ্যে কাল আবার ডাক্তার সেনের নার্সিংহোমে একটা ডেড বডি দেখেছি। আতঙ্কটা আরও বেড়ে গেছে। গাছ নড়লেও ভাবছি ভূত বসে আছে। কাল তো সুদেষ্ণাকেই ভূত ভেবে নিয়েছিলাম। তোর তো সিরিয়াস অবস্থা। চল, আজ তোকে বোবা ওজার থেকে ঝাড়িয়ে আনি। বোবা ওঝা? সে কোথায় থাকে? চল না, তোকে নিয়ে যাব। আর অফিস কী হবে? স্যারকে ফোন করে বলে দিচ্ছি কেশবকে ভূতে ধরেছে, তাই ঝাড়াতে নিয়ে যাব। না না, ভূত ধরেছে বলিস না, অন্য কিছু বল। ঠিক আছে, সে আমি দেখে নিচ্ছি, তুই চাপ নিস না। মিঠুন কেশবের বাড়িতে ব্রেকফাস্ট সেরে কেশবকে নিয়ে এসেছে বর্ধমানের ভাতার গ্রামে। এখান থেকে বোবা ওঝার বাড়ি পায়ে হেঁটে 10 মিনিট। কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে। পড়ন্ত রোদের মধ্যে থেকে কেশব আর মিঠুন খোলা মাঠ থেকে হেঁটে চলেছে। কেশব জিজ্ঞাসা করে, এ তো হেঁটেই চলেছি, আর কত দূর? বাস স্ট্যান্ডের লোকগুলো বলল শুনলি না, 10 মিনিট হাঁটতে হয়। আমার মনে হচ্ছে ওই যে দূরের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হবে। তুই বললি তোর মাসিকে যখন ভূতে ধরেছিল তখন এসেছিলি, তাও 13 বছর আগে। এখনও ভদ্রলোক বেঁচে আছে কিনা সেটা দেখ। বেঁচে না থাকলে আশাটাই বৃথা হয়ে যাবে। বেঁচে আছে, বেঁচে আছে। বেঁচে না থাকলে ওই বাস স্ট্যান্ডের লোকগুলোই বলে দিত। ভদ্রলোকের নাম বললি বোবা ওঝা, তবে বাস স্ট্যান্ডে পাঁচু ভট্টাচার্যের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলি কেন? ওনার ভালো নাম পাঁচু। তাছাড়া বোবা ওঝা বললে ভাববে তোকে ভূত ঝাড়াতে নিয়ে যাচ্ছি। এই সময় একজন চাষি লাঙল কাঁধে 2টো বলদ নিয়ে সামনে থেকে যাচ্ছিল। মিঠুন তাকে জিজ্ঞাসা করে, ও কাকা, পাঁচু ভট্টাচার্যের বাড়িটা কোন দিকে? লোকটা দূরে একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে দেয়। মুখে কোনো কথা বলে না। তাই দেখে কেশব বলে, এও তোর বোবা ওঝার মতন বোবা নাকি? মুখে কিছু না বলে আঙুল তুলে দেখিয়ে দিল। কথা বল, ওটা ভূত হতে পারে। শুনেছি বোবা ওঝা নাকি যে ভূতগুলো মানুষের শরীর থেকে ঝেড়ে বার করে সেগুলোই গ্রামের আশেপাশেই ঘোরে। কথাটা শুনে কেশবের ভিতরটা চমকে ওঠে। চেহারায় ভেসে ওঠে ভয়।
সে চাষির দিকে চোখ রেখে ভয়ে জোরে জোরে পা চালায়। বোবা ওঝার ঠাকুর ঘরটা প্রায় অন্ধকার। কম পাওয়ারের একটা লাইট কালী মূর্তির এক পাশে জ্বলছে। ঠাকুরের সামনে রাখা ডাব বসানো সিঁদুর মাখা একটা বড় ঘট, আর একটা পাত্রে রাখা কিছু কাটা ফল ও অন্য আর একটা পাত্রে কুচো ফুল ও বেলপাতা। সামনে জ্বলছে ধূপকাঠি ও প্রদীপ। বোবা ওঝা চারদিকে ইট দিয়ে বালির ওপর যজ্ঞের কাঠ সাজিয়ে রেখেছে। সামনে মানুষের কঙ্কালের মুন্ডু, পাশে রাখা কুড়ো ধুনো, কাঁসার বাটিতে ঘি, সাথে একটা চামচ। ওঝার ডান দিকে রাখা একটা সিলেট এবং পেন্সিল। ভদ্রলোকের মুখের ও শরীরের চামড়া টান টান, সাদা ধবধবে পাকা লম্বা চুল ও লম্বা দাড়ি থাকলেও লোকটার শরীর দেখে মোটেও বয়স্ক মনে হচ্ছে না। সে পরনে লাল ধুতি আর খালি গা। ভদ্রলোকের গায়ে পৈতে ছাড়া আর কিছু নেই। বোবা ওঝা কেশব এবং মিঠুনকে যজ্ঞের সরঞ্জামের এক পাশে মাটিতে পাতা আসনে বসতে বলে এবং নিজে যজ্ঞের কাঠের সামনে আসনে বসে। ওঝা এবার সিলেট চক নিয়ে লেখে কি হয়েছে। এরপর সিলেট কেশবদের সামনে ধরে। কেশব ওঝাকে তার ভূতে ভয় পাওয়ার ঘটনা জানায়। সব শোনার পরে ওঝা ফুলের পাত্রটা হাত বাড়িয়ে কাছে নেয় এবং প্রদীপের পাশ থেকে দেশলাই। ওঝা বাটি থেকে চামচে করে ঘি তুলে যজ্ঞের কাঠে ঢালে এবং দেশলাই জ্বালিয়ে যজ্ঞের আগুন জ্বালাতে গেলে কেশব বলে ওঠে, আচ্ছা বাবা, আপনার চুলদাড়ি দেখে মনে হচ্ছে আপনার বয়স হয়েছে, তবু আপনার শরীর এত ইয়াং, চামড়া টান টান, এটা কি করে? ওঝা থেমে যায় এবং মিঠুনের দিকে তাকায়। মিঠুন বলে, হ্যাঁ বাবা, আপনাকে দেখতে বয়স্ক মনে হয় না। ওঝা দেশলাই বাক্স মাটিতে রেখে সিলেট পেন্সিল তুলে নিয়ে লেখে, সবই সাধনার ফল। কেশব সিলেটে লেখা পড়ে বলে, ও তাই ভাবছিলাম, সাধারণ মানুষের পক্ষে এমন শরীর রাখা অসম্ভব। ওঝা সিলেট রেখে দেশলাই তুলে যজ্ঞের কাঠ জ্বালায়। যজ্ঞের কাঠ দাউ দাউ করে জ্বলে ওঠে। ওঝা চোখ বুঝে মনে মনে মন্ত্র পড়তে শুরু করে এবং মাঝে মাঝে চোখ খুলে ফুল বেলপাতা আগুনে দেয়, ঘি যজ্ঞে ঢালে। খানিক পরে ওঝা কঙ্কালের মুন্ডুখানা হাতে তুলে উঠে দাঁড়ায়। এরপর কেশবের পাশে এসে দাঁড়িয়ে কেশবকে ইশারায় উঠে দাঁড়াতে বলে। কেশব উঠে দাঁড়ায়। মিঠুনকে ওঝা সরে যেতে ইশারা করে। মিঠুন উঠে দাঁড়ায় এবং এক পাশে সরে যায়। ওঝা কেশবকে নরমুন্ডু নেওয়ার জন্য হাত পাততে ইশারা করে। কেশব সিঁদুর মাখা নরমুন্ডুর দিকে তাকায়। সাথে সাথে তার হাত কাঁপতে শুরু করে, ঘামিয়ে ওঠে কপাল, হৃৎপিণ্ডের কাঁপুনি বেড়ে যায়। ওঝা রেগে চোখ বড় বড় করে এবং ধমকের ইশারায় কেশবকে বলে নরমুন্ডু হাতে নিতে। কেশবের অবস্থা খারাপ, সে ভয় ভয় হাত পাতে। ওঝা নরমুন্ডু কেশবের হাতে দেয়। কেশব নরমুন্ডু হাতে নিয়েই জ্ঞান হারায়। ওঝা তাড়াতাড়ি নরমুন্ডু সামলে কেশবকে ধরে ফেলে। এরপর ওঝা ও মিঠুন মিলে কেশবকে মাটিতে শুইয়ে দেয় এবং কেশবের চোখ মুখে জল ছিটিয়ে কেশবের জ্ঞান ফেরায়। ওঝা আর কেশবের হাতে নরমুন্ডু দেয় না, কেশবকে উল্টো দিকে বসিয়ে যজ্ঞ শেষ করে। এরপর ওঝা আসন ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেশবকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল।
তাই মিঠুন জিজ্ঞাসা করে, তুই ঠিক আছিস? কেশব মাথা নেড়ে হ্যাঁ জানায়। খানিক পরে ওঝা এক গ্লাস গরুর দুধ আনে, সাথে লাল সুতো বাঁধা একটা তামার তাবিজ। ওঝা কেশবকে উঠে দাঁড়াতে ইশারা করে। কেশব উঠে দাঁড়ায়। ওঝা দুধের গ্লাস দিয়ে ইশারায় বলে খেয়ে নিতে। কেশব দুধের গ্লাস নিয়ে দুধ শেষ করে। ওঝা কেশবের ডান হাতের বাজুতে তাবিজখানা বেঁধে দেয়। এরপর নিজের জায়গায় ফিরে গিয়ে সিলেট পেন্সিল তুলে নিয়ে লেখে, চলে যা, এখন থেকে তোর আর ভূত পেতে কোনো ভয় নেই। কেশবের মুখে হাসি ফোটে। সে খালি গ্লাসটাকে মাটিতে রেখে আনন্দে ষষ্ঠাঙ্গে ওঝাকে প্রণাম করে, বলে, থ্যাংক ইউ বাবা ওঝা, থ্যাংক ইউ। মিঠুন আর কেশব যখন শিয়ালদাহ স্টেশনে পৌঁছয় তখন রাত 11:30। দুজনে সাউথের ট্রেন ধরে। কেশব বালিগঞ্জে স্টেশনে নামে, মিঠুন নামবে যাদবপুর স্টেশনে। ওখান থেকে রিকশা নিয়ে হালতুতে বাড়ি পৌঁছে যাবে। কেশব বিজন সেতুর গোড়ায় গিয়ে দাঁড়ায়। এখান থেকে কসবা যাওয়ার অটো বা বাস যেটাই পাবে উঠে যাবে। মিঠুন বলেছিল ওর সাথে ওর বাড়িতে যেতে। তারপর মিঠুনের দাদার বাইক নিয়ে কেশবকে ওর বাড়িতে পৌঁছে দিত। কেশব রাজি হয়নি। এমন সময় একটা অটো আসে। অটোওয়ালা নিজেই কসবা কসবা বলে চেঁচাতে থাকে। কেশব আর দেরি করে না, সোজা অটোতে উঠে বসে। অটো বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এখান থেকে বাকি পথটা তাকে রোজকারের মতন হেঁটে যেতে হবে। আজ রাস্তা সম্পূর্ণ নিস্তব্ধ, কিছু কুকুর ছাড়া কেউ নেই রাস্তায়। কেশবকে দেখে কুকুরগুলো ডেকে ওঠে। কেশব কুকুরগুলোকে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। কিছুটা পথ যেতেই রাস্তার এক পাশে ঝোপের মধ্যে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। জায়গাটা অন্ধকার, সাদা কাপড় পরা কেউ যেন দাঁড়িয়ে। কেশব দাঁড়িয়ে পড়ে। তারপর তাবিজটাতে হাত রেখে এগিয়ে যায়। তার এখন ভয় করে না। ঝোপের পাশ থেকে হেঁটে যেতে গিয়ে দেখে একটা পেপার জাতীয় কিছু ঝোপের লম্বা গাছটার ওপর পড়ে আছে। দেখে মনে হবে কেউ ঘোমটা টেনে দাঁড়িয়ে। সেটাকে দূর থেকে দেখেই কেশবের মনে হয়েছিল কেউ সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। এরপর কেশব বাড়ি ফেরে। ডিনার করে ছাতে পায়চারি করতে যায়। সুদেষ্ণা রান্নাঘরের কাজ সেরে আসবে বলেছে। মিষ্টি ঘুমিয়ে পড়েছে। ছাতে কেশব এখন একা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ইচ্ছে করে ছাতের লাইট জ্বালায়নি, কারণ তার হাতে এখন তাবিজ বাঁধা। বাবাও যা বলেছে, কোনো ভূত পেত তাকে আর ভয় দেখাতে পারবে না। আর সেটাই কেশব মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে। মিঠুন ডাইনিং টেবিলে এসে বসে, হাতে মোবাইল। সে কেশবের নাম্বার লাগিয়ে কানে ফোন নেয়। মিঠুনের মিসেস রাগ মুখে খাবার দিয়ে বেডরুমের দিকে চলে যায়। মিঠুন ফোনে বলে ওঠে, হ্যালো বৌদি, কেশব বাড়ি পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছেছে। সে কোথায়? ডিনার সেরে ছাদে পায়চারি করতে গেছে। একা? আর কে যাবে? আমি নিচে কাজ সারছি, আর মেয়ে ঘুমোচ্ছে। এত রাত্রে যখন ছাদে একা ঘুরছে, তার মানে ওর মন থেকে ভয়টা কেটেছে। হ্যাঁ, তাই তো মনে হয়। বাড়িতেও যখন ফিরল তখনও চেহারায় বিন্দুমাত্র ভয়ের ছায়া ছিল না। যাক, তবে বোবা ওঝার তাবিজ কাজ করেছে। বৌদি, আমার একটা ফোন আসছে, এখন ছাড়ি, পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। সুদেষ্ণা মোবাইল ছাড়ে। মিঠুন সুদেষ্ণার লাইন কেটে পাঁচুর ফোন রিসিভ করে। বল পাঁচু। শালা, আমাকে তুই ওঝা বানিয়ে দিলি, জানিস? নরমুন্ডু, দাড়িগোপ,
জোগাড় করতে আমার কত অসুবিধা হয়েছে। আরে শোন, আমি জানতাম তুই নাটক ফাটক করিস, ঠিক একটা ব্যবস্থা করে ফেলবি। আর তোর বাড়িতে কালী মূর্তি প্রতিষ্ঠা আছে সে তো আমি আগেই জানতাম। তুই আমাকে বোবাও যা মানালি কেন? একটাও ডায়লগ বলতে পারলাম না। আরে কথা বলতে গিয়ে মুখ থেকে বোবাজা নামটা বেরিয়ে গেছিল, কিন্তু তুই অ্যাক্টিংটা ভালোই করেছিস। আর সিলেট পেন্সিল কনসেপ্টটা তো দুর্দান্ত। এত বছর ধরে নাটক যাত্রা করছি, এটুকু তো শিখেই গেছি কোন সিনে কি লাগবে। আচ্ছা, তুই তাবিজে এমন কি ঢোকালি যে কেশবের মন থেকে সত্যি সত্যি ভূতের ভয়টা কেটে গেল? হিয়া ঢোকাবো, অঠন থেকে মাটি নিয়ে মোম দিয়ে সিল করে দিলাম। কেন, তাবিজে কাজ হয়েছে নাকি? তাই তো মনে হচ্ছে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তুই কিন্তু আমাকে আরও 1000 টাকা পাঠাবি। কেন, তোকে তো 1000 টাকা দিয়ে এলাম। মালপত্র ভাড়া করতে আর কিনতে অনেক টাকা চলে গেছে, তুই আরও 1000 টাকা পাঠাবি, বুঝলি? না হলে কিন্তু আমার লস হয়ে যাবে, বোঝার চেষ্টা কর। সত্যি কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কেশব সাজানো ওঝার মাটি ভরা তাবিজ পড়ে ভূতের ভয় ভুলে গেল। আসলে আমাদের মনটাই সব, সেই আমাদের চালনা করে। দেখবেন অনেক রোগী আছে ডাক্তারের কাছে গেলেই ঠিক হয়ে যায়, তাকে যদি ভিটামিন ট্যাবলেট এনে দেওয়া হয় তাতেই সে সুস্থ হয়ে ওঠে। কেশব এখন আর ভূতের ভয় পায় না। নার্সিংহোমে ভিজিট করতে গিয়ে ডেড বডি দেখুক অথবা ভূতের গল্প পড়ুক, কোনোটাতেই তার কিছু আসে যায় না। শেষ হলো সুশান্ত সাহার লেখা গল্প ভূতের ভয়। গল্প পাঠে ছিলাম আমি সুশান্ত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্টে লিখে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের উৎসাহ বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। Mid-Century Audio Station. 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 Mid-Century Audio Station.